এবার মীনাক্ষীকে সিদ্ধার্থ নিজ দায়িত্বে বাড়ি থেকে বার করে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সিদ্ধার্থ বলতে থাকে যে দাদা যে কথাগুলো ঈশান বলছে তার মধ্যে কোনো রকম কোনো মিথ্যা নেই, কারণ আমি স্বয়ং নিজে দাঁড়িয়ে থেকে সেই ওয়েটারের মুখ থেকে সকল স্বীকারোক্তিমূলক জবানবন্দি আমি নিয়েছি এবং সে আমাকে স্পষ্ট করে এই জিনিসটা বলেছে। এবং তার থেকেও বড় কথা, সেদিনের সিসিটিভি ফুটেজও আমরা যাচাই বাছাই করার চেষ্টা করছি এবং কিছুদিনের মধ্যেই আমাদের দীর্ঘ বিশ্বাসে আমরা সেই সিসিটিভি ফুটেজটাও পেয়ে যাবো যে কিনা হুইল চেয়ারে বসিয়ে রাতুলকে সেখান থেকে বের করেছে। তার পরিচয়টা আমরা খুব শীঘ্রই জানতে পারবো। নাকি মীনাক্ষী তুমি আমাদেরকে বলবে বলো তো? এতে করে তোমার কিছুটা হলেও শাস্তি কম হলেও হতে পারে, কিন্তু তুমি যদি চালাকি খাটিয়ে তুমি যদি বলো যে না তুমি কোনো মতে আসল সত্যটা বলবে না, তার সত্ত্বেও কিন্তু তোমার শাস্তিটা হবে, কিন্তু কিছুটা হলেও কমতো তুমি যদি এটা বলতে যে তোমার সঙ্গ কে দিয়েছিল। ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে কাকুমণি তুমি আর না জানলেও আমি খুব ভালো করে জানি যে কাকিমণিকে সঙ্গ কে দিয়েছে। কাকিমণিকে সঙ্গ দিয়েছে এই দেবলীনা। তার কারণ সেদিন বেসমেন্টের মধ্যে আমি দেখেছিলাম দেবলীনার গাড়িটা, এবং সেদিন শ্যুটের দিন তো কোনোভাবেই দেবলীনা আসার কোনো কথা ছিল না। তাহলে সেখানে দেবলীনা কী করে পৌঁছলো বলো? দেবলীনার গাড়িটা যেহেতু আছে তাহলে অবশ্যই দেবলীনাই সেই গাড়িটা ড্রাইভ করে এবং তার জন্যই দেবলীনা সেখানে ছিল। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে ঈশান দেখো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বলো তো? তুমি আর কোনো কিছু না খুঁজে পেলেই তুমি আমাকে অভিযুক্ত প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগো। তোমার কাছে কি প্রমাণ আছে আমার এগেনস্টে যে আমি সেদিন উপস্থিত ছিলাম বলো তো? আমার তো কোথাও মনে পড়ে না যে আমি সেদিন উপস্থিত ছিলাম, এবং কেনই বা আমি উপস্থিত থাকলে এসব কিছু করতে যাবো বলো তো? আফটার অল গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ আমারও কোম্পানি, এবং সেখানে নিশ্চয়ই আমি যাবো না যে আমার কোনো রকম কোনো বদনামি হোক। অন্যদিকে যখন রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে মীনাক্ষী তুমি যে কাজটা করেছো না সেটা সম্পূর্ণরূপে ক্ষমার অযোগ্য। আজকে তোমার কারণে আমার ছেলে তার মায়ের কাছ থেকে দূরে হয়ে গিয়েছে, তো আজকে তোমার কারণে ইন্দ্রাণী আয়ুষকে ভুল বুঝেছে। অন্যদিকে এই কথা বলা মাত্র সিদ্ধার্থ যখন বলতে থাকে যে দাদা তুমি যদি মনে করে থাকো যে এত কিছু ঘটে যাওয়া সত্ত্বেও আমি মীনাক্ষীকে নিয়ে এক ছাদের তলায় এক ঘরে থাকবো এবং ওর সঙ্গে আমি সংসার করবো, তাহলে তুমি ভুল ভাবছো দাদা। কোনো মতেই আমি এই অন্যায়কে প্রশ্রয় দিই আমি আর মীনাক্ষীকে এই বাড়িতে রাখবো না, কারণ সেটা আমার পক্ষে সম্ভব না। কারণ মীনাক্ষী যেটা করেছে সেটা রীতিমতো একটা অপরাধ, এবং এই বাড়িতে যদি আয়ুষের একটা মিথ্যে কথা বলার জন্য বৌদি এরকম করে আয়ুষের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে এবং আয়ুষকে চিরকালের জন্য নিজে থেকে দূরে সরিয়ে দিতে পারে, তাহলে এরকম একটা অন্যায় জঘন্য অপরাধ করা সত্ত্বেও মীনাক্ষীর এ বাড়িতে কোনো ঠাঁই হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। এবং মীনাক্ষীকে এই বাড়িতে আমি আর কোনোভাবেই বরদাস্ত করবো না। তার জন্য মীনাক্ষীর একটা অবশ্যই বিচার করার প্রয়োজন আছে এবং ওর যোগ্য শাস্তি ওকে আমি নিজ হাতে দেবো। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী হয়ে দেবলীনা বলতে থাকে যে আচ্ছা আঙ্কেল তুমি কী গো বলো তো? সামান্য ঈশান কি একটা নিজে মন করা কথা বললো, তার ভিত্তিতে তুমি আন্টির গায়ে এরকম করে হাত তুলে? ঠিক সেই মুহূর্তে সিদ্ধার্থ বলতে থাকে যে হ্যাঁ আমি ওর গায়ে হাত তুললাম, কারণ আমি ওর স্বামী এবং ওর গায়ে হাত তোলার সম্পূর্ণরূপে অধিকার আমার আছে, এবং তুমি আমাদের মাঝখানে ইন্টারফেয়ার করার কেউ না। তুমি আমাদের পারিবারিক বিষয়ে ইন্টারফেয়ার করেছো সেটা আমি মুখ বুঝে মেনে নিয়েছি, কিন্তু আমার এবং আমার ওয়াইফের মধ্যে তুমি ইন্টারফেয়ার করা কেউ না। দেবলীনা জাস্ট গেট আউট। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মীনাক্ষীকে টেনে হিচড়ে নিয়ে বাড়ি থেকে বের করে দেয় সিদ্ধার্থ এবং বলতে থাকে তোমার এটাই জায়গা। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।